সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে এবার আওয়ামী লীগের হরতালে সারা দেশ তোলপাড়। গোপালগঞ্জের ঘটনায় দেশ হয়েছে উত্তাল। শেখ হাসিনার পরিকল্পনা সফল, ডক্টর ইউনূসের কপালপুরে। কি হবে দেশে, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। যে অত্যাচার চলছে বাংলাদেশের উপরে, সেটা বোধহয় বাংলাদেশ আর বেশি দিন নিতে পারবে না। হয় গৃহযুদ্ধ হবে, হয় আর্মি টিকে থাকবে, না হয় সাধারণ মানুষের কাছে আসবে। এবং বিএনপি এই মুহূর্তে তাদের নিদ্রা ভঙ্গের মহাকারণ হওয়া উচিত এবং একসাথে বাংলাদেশের এই রক্ষার আন্দোলনে, এই নির্বাচিত ভাবে রক্ষার আন্দোলনে যতগুলি হোক আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই স্বৈরাচারী সরকারের পতন করব। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল ভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে, আমরা কাজ করে যাচ্ছি। ভাই রে ভাই, একেই বলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাহস। এবার বইকে জয় করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা 48 ঘন্টা হরতালে অবৈধ কর্মতলবী ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। গাড়ি ভাঙচুর সহ ব্যাপক সংঘর্ষ, পুলিশের সঙ্গে চলছে দাওয়া পাল্টা দাওয়া। বাংলাদেশ সেনাবাহিনীটাও কি শেষ হয়ে গেল? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পুলিশ, বিজিবি, আনসার ইত্যাদি র্যাব সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছুই ধ্বংস হয়েছে দেশের মধ্যে, এবং দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা আজকে সারাদিন ব্যাপী হরতাল পালন করতেছে, এবং সেই হরতালকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে, এবং সেই ঘটনাগুলো দেখে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম বাংলাদেশকে চাপ দিচ্ছে। চারদিকে ধ্বংসলীলা, অগ্নিকাণ্ড, অনেক কিছুই কিন্তু হচ্ছে। আপনারা এটাও জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে তারা অনেক পরিকল্পনা করেছিল। শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগ কর্মীদেরকে ফোন কলের মাধ্যমে তাদেরকে কিন্তু অনেক সহযোগিতা করেছে, অনেক পরিকল্পনা দিয়েছে, এবং আজকে তাদের পরিকল্পনাটি বাস্তব করতেছে। দর্শক, তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কী কী করতেছে রাজপথের মধ্যে, এবং সারা দেশে মানে আজকে সারাদিন কী কী ঘটেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই জায়গায় দেশের সকল আপডেট নিউজ দেখতে পারবেন। গত 3 দিন আগে গোপালগঞ্জে নারকীয় হত্যাকাণ্ডের কারণে প্রতিবাদ হিসেবে আজ 20 জুলাই রবিবার সারা দেশে হরতাল পালনের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় সারা দেশে শান্তিপূর্ণ হরতাল পালন হচ্ছে। কিন্তু এই শান্তিপূর্ণ হরতাল পালনের পরেও নিরীহ মানুষকে গ্রেপ্তার করানো হচ্ছে, এবং গ্রেপ্তার করিয়ে দেওয়া হচ্ছে শত্রুতাবশত। যারা কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত নেই, শান্তিপূর্ণ হরতাল পালন করছে, তাদেরকে নির্যাতন করে পুলিশকে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে নাকি আওয়ামী লীগ নেই। বাংলাদেশে আওয়ামী লীগের উচ্চারণ করতে 10 বছর লেগে যাবে। তাহলে কারা হরতাল পালন করছে এবং আওয়ামী লীগকে সমর্থন করে দোকানপাট, গাড়ি সকল কিছু বন্ধ রেখেছে? তাহলে আপনাদের বুঝতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগকে যতই কোণঠাসা করা হোক, বাংলাদেশে আওয়ামী লীগকে যতই রাজনীতি করতে দেওয়া না হোক, বাংলাদেশের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে আছে এখনো আওয়ামী লীগ। সেই কারণে মাঠে মানুষ না নামলেও হরতালকে সমর্থন করে দোকানপাট বন্ধ রেখেছে, গাড়ি চালানো বন্ধ রেখেছে, এবং যা যতটুকু সামর্থ্য আছে তারা রাজপথে নেমে হরতাল পালন করেছে। কাউকে ধরপাকড় করে, নির্যাতন করে, কার্যক্রম নিষিদ্ধ করে, তাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ করে কখনো নিশ্চিহ্ন করা যায় না ওই রাজনৈতিক দলকে। ওই রাজনৈতিক দল তখন আরো বেশি শক্তিশালী হয়ে রাজপথে ফিরে আসে, তখন আর দমানোর ক্ষমতা কেউ রাখে না। এখন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে রাখার পরেও সক্রিয়ভাবে প্রত্যেকটা জেলা উপজেলা হরতাল পালন করা হচ্ছে, অবরোধ করা হচ্ছে, গাছ কেটে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছে, এবং হরতালকে সমর্থন জানিয়ে সকল দোকানপাট, গাড়ি বন্ধ রাখছে। এতে বোঝা যায় আওয়ামী লীগ যখন তার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে, বাংলাদেশে এমন কোন শক্তি নেই এই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে। ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না। আপনারা লিখে রাখেন, কারণ আওয়ামী লীগ সবসময় বিরোধী দলে থাকা অবস্থায় শক্তিশালী থাকে। সরকারি দলে থাকা অবস্থায় অন্তকন্তল গ্রুপিং এর কারণে, টাকা বাণিজ্যের কারণে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায় বা দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু বিরোধী দল থাকা অবস্থায় কোণঠাসা থাকার পরেও, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পরেও, নেতারা অনেকজন বিদেশে পালিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ এখনো তাদের সকল ধরনের কার্যক্রম করে যাচ্ছে। সকল ধরনের কার্যক্রম কিভাবে করতে হবে সেগুলো উপরে নির্দেশনামূলক ভাবে পালন করছে। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। যতই চেষ্টা করা হোক দমিয়ে রাখার, বাংলাদেশ আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দেওয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চারণ ভাবনা যতই বলা হোক, বাংলাদেশ আওয়ামী লীগ 63 বছরের ক্ষমতায় আসবে না যতই বলা হোক, বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই তার চিরচেনার উপর ফিরে আসবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের দেশে যত কার্যক্রম করতে বলা হোক সকল কিছুই পালন করবে বাংলাদেশে। যতই ধরপাকড় করা হোক, যতই নির্যাতন করা হোক, মনের ভিতর যে আদর্শ আছে
সে আদর্শকে কখনো ভয় দেখিয়ে নির্যাতন করে মন থেকে সরানো যাবে না। এটাই বাস্তবতা, এটাই এখন বাংলাদেশে করছে। এটা সকলের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে সাধারণ কত ভালোবাসে, এখন কত মিস করছে শেখ হাসিনা সরকারকে। এই জন্যই তো সকলে কথায় কথায় বলে উঠে আগে ভালো ছিলেন। কি যারা ভিডিও দেখছেন তারা কি আগে ভালো ছিলেন না? আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো, আমার বলা আপনি থামাইতে পারবেন না। হ্যালো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এরকম মনে হয়। আমার মনে পড়তেছে না, আপনারা ভুলভাল হইলে পরে মাফ করে দেন। হাসনাত আব্দুল্লাহ উর্ফে জলহস্তি সব জায়গায় গিয়ে লম্বা লম্বা কথা বলে, অনেক উচ্চবাচ্য বিনিময় করে, গলার সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে বক্তব্য দেয়। ভালো কথা দিতে পারে তরুণ ছাত্র নেতা, হ্যাঁ দুঃখিত জাতীয় নেতা, তারা তো আবার জাতীয় নেতা না বললে মন খারাপ করে। তো জাতীয় নেতার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল গোপালগঞ্জে আপনারা নিশ্চয়ই দেখেছেন। গতকাল জামায়াত ইসলামের একটা মহাসমাবেশ ছিল রাজধানীর সরোয়ার্দী উদ্যানে। যেই সরোয়ার্দী উদ্যানে তাদের মহাসমাবেশ ছিল, সেই সরোয়ার্দী উদ্যানে 54 বছর পূর্বে তাদের যে পিতা, তাদের যে আব্বারা, তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল 93,000 সৈন্য সমেত। সেই উদ্যানে জীবনের প্রথমবার স্বাধীনতার পর তারা সমাবেশ করার একটা অনুমতি পেয়েছিল। সেখানে তারা সমাবেশ করেছে। একটা পর্যায়ে গিয়া জামাতের যে আমিরে জামাত সাদা শকুন শফিক্কা একটা মারাত্মক অভিনয় করে ফেলেছে। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে অভিনয় করতে পারলে পরে আপনি পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারবেন, আপনি পাবলিক সেন্টিমেন্ট নিতে পারবেন নিজের মতো করে। যেমন আমার একটা স্যার আমাকে বলতো সবসময়, যদি নেতা হতে চাও তবে লঙ্কার গুড়া পকেটে ঢুকাও। আমি আপনাদেরকে বলতে চাই, যদি নেতা হতে চাও তবে অমরেশ পুরীর মতো অভিনয় শিখে তারপর রাজনীতির মঞ্চে যাও। ঠিক তেমনটা করেছে আমাদের জামাতের সাদা শকুন শফিক আমির, এমন একটা অভিনয় করেছে। প্রিয় দর্শক, ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন। অনেকে দেখেছেন, তারপর আমি আপনাদেরকে একটু দেখাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে কি লেভেলের নাটক! সে একবার পরে গেল, এরপর তাকে ধরে ধরে আবার বক্তব্য দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলো, আবার পরে গেল, এরপর তাকে বক্তব্য শেষ করা পর্যন্ত তাকে ওখানে রাখা হয়েছে। মানে তারে বক্তব্য শেষ করাতেই হবে, এরপর তাকে ওইখান থেকে মুক্ত করে হসপিটালে নিছে। এখন আমার একটা প্রশ্ন দেশবাসীর উদ্দেশ্যে, যেই ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে না 10 মিনিট কিংবা 20 মিনিট, সেই ব্যক্তিরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে। কিন্তু দেশ পরিচালনা করা কি এতই সহজ? এই ব্যক্তিকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসা হয় ভোটাধিকার প্রদানের মাধ্যমে, এই ব্যক্তি তখন দেশ পরিচালনা করতে গিয়ে তার মস্তিষ্কে যে প্রেসার পড়বে, সেই প্রেসারের মাধ্যমে তার রক্তক্ষরণ হয়ে সে যদি ব্রেন স্ট্রোক করে, তখন তো ভাই দেশ পরিচালনা করা সম্ভব না। তো এরা কিভাবে স্বপ্ন দেখে? এ ধরনের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ অচল মাল দিয়ে তো আসলে, মুরিটিন দিয়ে তো আসলে নেতৃত্ব দেশ পরিচালনা করা সম্ভব না। মুরিটিন বুঝেন, যে মাল হয়েছে আপনার মুরিটিন এমন একটা বিষয় যেটা অচল, মানে টং 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 আওয়াজ করে কিন্তু কাজের কাজ কিছু করতে পারে না। এই যে আমাদের আমির হয়েছে একটা মুরিটিন, তো এই মুরিটিন দিয়ে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না। এখন আমার ভিডিওর যে মূল কথা সেটা ছিল, ঝগড়া হলে কি বিচ্ছেদ হয়ে যায়? অবশ্যই না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সম্পর্কে ঝগড়া হয়, মান অভিমান হয়, তারপরে আবার সেটা ঠিক হয়ে যায়। ঠিক তেমনটাই হয়েছে 49 বছরের সংসার জীবনে বিএনপি এবং জামায়াতের ক্ষেত্রে। আপনারা দেখেছেন জামায়াত বিএনপিকে চাঁদাবাজ বলতে বলতে একদম মানে গলা ফাটিয়ে ফেলেছে। ঠিক বিএনপি আবার জামাতকে রাজাকার দেশদ্রোহী যুদ্ধাপরাধী বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেছে। এগুলো সব মান অভিমানের পর্ব। কেন বললাম? দেখেন, বিএনপিকে জামায়াত তাদের সমাবেশে দাওয়াত দেয় নাই এবং এবি পার্টিকে দাওয়াত দেয় নাই, কারণ এবি পার্টি জামাতের একটা বি টিম, ওটা একটা গুপ্ত সংগঠন। পরবর্তীতে আপনারা সেটা প্রমাণ পেয়ে যাবেন। বিএনপিকে দাওয়াত দেয় নাই, কিন্তু আমিরে জামাত সাদা শকুন শফিক যখন অসুস্থ হয়ে হসপিটালে গেল, এই বেহায়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখার জন্য হসপিটালে দৌড়ে চলে গেছে। অথচ এই জামাত 2 দিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, 1 2 3 4 তারেক রহমানের টুটকি মার, টিনের চালে কাওয়া তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর তারেক রহমানের যে শ্রদ্ধ পিতা শহীদ জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে ফেলে একদম পিছিয়ে দিয়েছে। আবার 2 দিনের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি আবার জামাতের আমিরকে দেখার জন্য একদম দৌড়ে গিয়েছেন। মনে হয় যে সংসারের স্ত্রী অসুস্থ, জামাইয়ের একদম দায়িত্ব পড়ে গেছে, তাকে দেখতে যাইতে হবে, এমনটাই তো, তাই না? আমি বারবার বলি, আমি আবার বলবো, আমি পুনরায় বলবো, আমি বলতেই থাকবো, বিএনপি জামায়াত একই মার পেটের 2 ভাই। এবং আওয়ামী লীগের ক্ষেত্রে কিংবা আওয়ামী লীগের প্রসঙ্গে বিএনপি জামাত তারা সবসময় এক ছিল, এক থাকবে, এক আছে। আপনারা উপরে উপরে যা দেখছেন এগুলো সব লুক দেখানো, এগুলো সব আওয়ামী লীগের একটা অবুঝ অংশের যে ভোট, সেই ভোটকে নিজেদের করায়ত্ত করার জন্য এই ধরনের পরিকল্পনা, এর বাইরে আর কিচ্ছু না। আমিরে জামাত সাদা শকুন শফিক গতকালকে যে নাটক দেখিয়েছে,
এটা চমৎকার একটা অভিনয় ছিল, ঠিক যেমনটা অভিনয় করতেন ভারতবর্ষের বর্ষিয়ান অভিনেতা, শক্তিমান অভিনেতা, আমার প্রিয় ভিলেন খলনায়ক অমরেশ পুরী। তাদের দুজনের চেহারা অনেক মিল আছে, আপনারা স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন। দর্শক ভালো থাকবেন। ও যাওয়ার আগে আরেকটা মজার বিষয় দেই, আমাদের ডাস্টবিন শফিক সাদা শকুন যে অত্যাচার চলছে বাংলাদেশের উপরে, সেটা বোধহয় বাংলাদেশ আর বেশি দিন নিতে পারবে না। হয় গৃহযুদ্ধ হবে, হয় আর্মি টিকে থাকবে, না হয় সাধারণ মানুষের কাছে আসবে। এবং বিএনপি এই মুহূর্তে তাদের নিদ্রা ভঙ্গের মহাকার হওয়া উচিত এবং একসাথে বাংলাদেশের এই রক্ষার আন্দোলনে, এই নির্বাচিত ভাবে রক্ষার আন্দোলনে, যেটা গোপালগঞ্জে হচ্ছে, সেটা করে কিছুদিন পরে তারেক জিয়াকে তো দেশে আসতে দেওয়া হচ্ছে না, 1 বছর হয়ে গেল। সো সবাইকে সজাগ হতে হবে। এবং আর্মির ভিতরে যে পাল্টা কু হওয়ার সম্ভাবনা, সেটা আমি একেবারে নাচক করে দিচ্ছি না, কিন্তু ভেরিফাইড না। ধন্যবাদ। বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত বা এম্বাসি, তারা ডয়চে ভেলের একটা নিউজ শেয়ার করে তাদের ফেসবুকে। আমি পরের দিনই এটা ছবি দেখে প্রশ্ন করি যে ইউএস এম্বাসি বাংলাদেশে কি রাজনীতি করে কিনা। কারণ যদি তারা রাজনীতি না করে, তাহলে আমার সংবাদ তারা শেয়ার করে না, তারা ডয়চে ভেলের সংবাদ শেয়ার করলো কেন? গোপালগঞ্জে যে ঘটনাটা এখন ঘটছে 16 তারিখ থেকে, সেটা হলো গণহত্যা এই কারণে, কারণ গোপালগঞ্জ বাসীর উপর আক্রমণ চালানো হচ্ছে সশস্ত্র বাহিনী। শুধু বাংলাদেশের বিমান বাহিনী ছাড়া বাংলাদেশের যত বাহিনী রয়েছে তারা উপস্থিত, এখনো উপস্থিত, দিন রাত চলে নৌপথে তারা উপস্থিত। এখন মনে হয় তারা বিমান পথে তারা উপস্থিত থেকে ঘুরিয়ে দিবে গোপালগঞ্জকে। কারণ গোপালগঞ্জ কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অংশ? বাংলাদেশের সেনাবাহিনীর মৌলিক কাজ বা হলো, তাদের শপথ হলো যে আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে 18 কোটি মানুষকে রক্ষা করব। বাংলাদেশের অংশই তো গোপালগঞ্জ। তাহলে আপনারা একটি রাজনৈতিক দলের, যেই রাজনৈতিক দল এখনো পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত নয়, এমনকি নিবন্ধিত নয়, সেই রাজনৈতিক দলের কতিপয় অশিক্ষিত মূর্খ, রাজনৈতিক মূর্খ, তুলনায় অজ্ঞ এই ধরনের কয়েকজন ডাকাতকে আপনারা সামনে পিছনে সাজোয়া যান ব্যবহার করে, যে সাজোয়া যান যুদ্ধে ব্যবহৃত হয়, সেই সাজোয়া যান ব্যবহার করে আপনারা তাদেরকে গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জে নিয়ে গেলেন। তারা সারা দেশে করছে পদযাত্রা, তারা এখানে মিলিটেন্ট ওয়ার্ড ইউজ করে যে মার্চ টু গোপালগঞ্জে যাচ্ছে। এটা তো উগ্রবাদ। এটাকে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী আপনারা শুধু সাপোর্ট করছেন না, তাদের পক্ষ নিয়ে সেদিন সাধারণ মানুষের উপর গুলি চালালেন। গুলি চালানোর ভিডিও ফুটেজ, আমরা মন গড়া কথা বলছি না, সেই ভিডিও ফুটেজ আপনারা আল জাজিরার যে ছবি আমরা দেখতে পেলাম, এই ছবিটা আসলে অন্য কারোর কাছ থেকে আমরা পাইনি, আল জাজিরার কাছ থেকে ট্যাঙ্ক দিয়ে যেভাবে চতুর্দিকে আগুন, এটা তো আমরা বৈরুতে এরকম দেখছি না, আমরা যেটা দেখতে পাচ্ছি গাজাতে এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এই যে গোপালগঞ্জকে যে একটি গাজাতে রূপান্তরিত করলো ডক্টর ইউনূসের এই মেটিকুলাসলি ডিজাইন সরকার, কিন্তু এখন যে কথাটা বলছিলাম যে আমরা কি মরিয়া প্রমাণ করে জীবিত ছিলাম না, আর প্রমাণের প্রয়োজন নেই, আর এসিস টেস্টের প্রয়োজন নেই যে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের মৌলিক কারিগর ঠিকাদার বাংলাদেশ। আর কোনো টেস্টের প্রয়োজন নেই তো, কারণ 3 তারিখে আপনারা ডিজাইনের অংশ হিসেবে কাজ করেছেন। আপনারা বাংলাদেশের তৎকালীন সরকারের রাজনৈতিক উইংকে বলেছেন যে আপনারা রাস্তায় 5 তারিখে আসবেন না, তাতে এগুলা হবে, দুই পক্ষের মারামারি হবে, এটা আমরা চাই না, আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো। তারপরে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আপনি কি করলেন, সারা বাংলাদেশে আর্মি নামিয়ে দিয়ে একমাত্র প্রতিপক্ষ তৈরি করলেন আর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ, এবং তাদের বাড়িতে হানা দিচ্ছেন, তাদেরকে হত্যা করছেন, যেসবগুলোর হাজার হাজার ডকুমেন্ট আমাদের কাছে আছে। তারপরেও আবার আপনি ওয়াকার সাহেব 2 বার এসে বললেন নোমর, হ্যাঁ এনাফ ইজ এনাফ। এসবগুলো কিন্তু সবই হলো যাতে করে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে না পারে আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে গেছে, বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাস করে গেছে। কিন্তু আপনারা যে আসলে কুমির, আসলে শেয়াল, আসলে ধূর্ত, এবং সেটার প্রমাণ বিএনপির সর্বোচ্চ পর্যায়ের খুবই প্রভাবশালী একজন নেতার বিরুদ্ধে এনসিপির খুবই প্রভাবশালী একজন নেতার একটা মন্তব্য নিয়ে গতকাল কক্সবাজারে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা জানি এনসিপি তার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি করছে, তারই অংশ হিসেবে তারা কক্সবাজার গিয়েছিলেন এবং সেখানে একটা বক্তৃতায় অনুষ্ঠানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে, উনি সরাসরি তার নাম নিয়েছেন তা নয়, কিন্তু এত স্পষ্ট ক্লু দিয়েছেন তাতে এটা জনাব সালাউদ্দিন আহমেদ, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে না। তাকে কটাক্ষ করে কথা বলেছেন, অনেক বিতর্ক শুরু। ইনফ্যাক্ট এরপর বিএনপির নেতাকর্মীরা সেই মঞ্চ ভাঙচুর করে এবং রীতিমতো জনাব সালাউদ্দিন আহমেদকে ব্যবস্থা করতে হয়েছে যাতে এনসিপির নেতৃবৃন্দ সহজে নিরাপদে কক্সবাজার পার হয়ে যেতে পারেন। কি বলেছিলেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, এবং এটাকে আমরা ঠিক কীভাবে দেখবো, বা এনসিপি এক ধরনের কনফ্রন্টেশনের রাজনীতিতে ঢুকে পড়ছে ক্রমাগত, এটা কেন? নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসছে। এই যে শিলং থেকে এসছে, ইটস সো ক্লিয়ার জনাব সালাউদ্দিন আহমেদকে তিনি বলছেন। তারপর বলছেন ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।
খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বিএনপির কিছু নেতা সাম্প্রতিক সময় এনসিপির নেতাদের সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেছেন, এবং এর মধ্যে স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে বা খুবই পুরনো পোড় খাওয়া নেতা আছে। কেউ কেউ এটার সাথে প্যারালাল টেনে বলছেন বিএনপি পারবে, এনসিপিকে পারবে না। উত্তর হচ্ছে না, দুটো একেবারেই কম্পেয়ারেবল না। এনসিপির বিশেষ ফ্লোতে ভেসে যাওয়া বলে যা বলা হয়েছে, কোনো রকম কোনো নেতার বিরুদ্ধে স্পেসিফিক ফৌজদারি অপরাধের অভিযোগ করা হয়নি। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, জনাব সালাউদ্দিন আহমদ সম্পর্কে ভয়ঙ্কর কথা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের যে হরতাল, সেই হরতালের বিষয়ে কথা হয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, এখানে অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।